আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, যেখানেই আওয়ামী লীগের কর্মীদের পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অনৈক্য দূর করে ঐক্য গড়ার আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। রাজপথে থেকেই আওয়ামী লীগ ছাত্রলীগকে জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে বুধবার রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ডাকসুর নেতারা। এবং শিশু হত্যার যার সহযোগী আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে আমি অনুরোধ করব, খুনি হাসিনার দোষরদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ১৩টি পয়েন্টে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বুধবার রাতে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান ভিপি সাদিক কায়েম। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার হত্যা মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ফ্যাসিস্টদের দেয়া লকডাউন কর্মসূচি রুখে দেবে শিক্ষার্থীরা। ফ্যাসিস্টদের মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের মতো সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা আবারও প্রতিরোধ গড়ে তুলবে। বৈঠকে ২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবকে অবৈধ উল্লেখ করে তা বাতিলে সবাই একমত হয়েছে বলেও জানান ডাকসু ভিপি। খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে এবং সারা ক্যাম্পাসের ১৩টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত ফেসিবাদের দোষর আছে, সেটা স্টাফ হোক শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। কোনো শক্তি শেখ হাসিনার বিচার ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, ২ বছর আগে শেখ হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে তাদের যেন আগুনে ছুঁড়ে ফেলা হয়। দেশের মানুষ এখন সে কাজই করবে। তিনি আরো বলেন, ভারতে বসে শেখ হাসিনা দেশ বিরোধী যে ষড়যন্ত্র করছেন তা রুখে দেওয়া হবে। প্রতিবাদ মিছিলটি বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি দুপুরে ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণে চলমান রাজনৈতিক সংকটে দেশবাসীর প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসতে পারে। এছাড়া জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। সবশেষ গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে আজ থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্রুত প্রস্তুতি শেষ করতেই উদ্যোগ নিয়েছে ইসি। নতুন দলের নিবন্ধন দিতে দেরি হওয়া এবং আরপিও চূড়ান্ত না হওয়ায় সংলাপ শুরু করতে দেরি করে ইসি। নিবন্ধিত দলগুলোকে নিয়েই সংলাপ করবে ইসি। সংলাপে এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ সহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। সময় কম থাকায় এবার দলগুলোর সাথে আলাদা সংলাপ হবে না। প্রতিটি সংলাপে সমমনা দলগুলোর নেতাদের একসাথে ডাকার নীতিগত সিদ্ধান্ত কমিশনের। তফসিল ঘোষণার আগে সংলাপ সফল করাকে বড় কাজ বলে মনে করছেন কর্মকর্তারা। রাজনৈতিক দলের পরে পর্যবেক্ষক ও জুলাই যোদ্ধাদেরও সংলাপে ডাকা হবে। বর্তমানে ৫৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিক নিবন্ধিত দলগুলোকে সংলাপে ডাকা হবে কিনা
তা স্পষ্ট করেনি ইসি। শেখ হাসিনাকে ভারতের গণমাধ্যমে সাক্ষাতের সুযোগ দেয় ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় দূতকে বলে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক আসামি শেখ হাসিনার বিচার চলমান, তাকে আশ্রয় দেয় এবং তার বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়া বক্তব্য প্রচারের সুযোগ দেয়া দুদেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। গণমাধ্যমে শেখ হাসিনার প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়। জামায়াত ইসলামী সহ ৮ দলের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে এনসিপি। বুধবার এক অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, জামায়াতের দাবি যৌক্তিক। সরকার পেটোয়া বাহিনী দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করলে রাজপথে একসাথে লড়াই করার ঘোষণা দেন তিনি। এদিকে অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তাসনিম জারা বলেন, স্বাস্থ্যখাত যেন ক্ষমতার কাছে কক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। কারো যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন সে ঠিক জায়গা সময় মতো যদি না যেতে পারে তার প্রাণ বিপন্ন হয়, কিন্তু ওই সিস্টেমটা আমাদের নাই। এবং হাসপাতালে গেলেও কখন যে চিকিৎসাটা শুরু হবে সেই ব্যাপারে আমাদের এমার্জেন্সি ট্রিয়াজটা কাজ করে না। আমরা প্রপোজ করেছিলাম যে একদম যখন সিমটম শুরু হবে তখন থেকেই অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসাটা শুরু হবে। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু সে যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই ব্যাপারে আমাদের প্রপোজালটা গ্রহণ করেছে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, গত ১ বছরের বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে। এ সময় ৮ দলের আন্দোলনের প্রতি সংহতি জানান তিনি। রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। এনএইচএ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারির রাজনৈতিক বক্তব্যে প্রতিবাদ ওঠে। ৫ই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খালু ফুপু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতে ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছে। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি সামাল দেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। কোনো কিছুই অরাজনৈতিক নয়, স্বাস্থ্যসহ সব খাতেই রাজনীতি বিদ্যমান বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 নভেম্বরের আগে 5 দফা দাবি মেনে না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত ইসলামী 8 দলের নেতারা। বুধবার দুপুরে মগবাজারে আলফালা মিলনায়তনে এই সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে 13 ও 14 নভেম্বর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়, যেখানে 13 নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতারা সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। 14 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
গণভোটের সময় নিয়ে দ্বিমত থাকলেও নির্বাচন পেছানোর শঙ্কা দেখছে না কোনো দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণভোট নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। আর জামায়াত নেতার সাফ কথা, কোনো হুঁশিয়ারি দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করা যাবে না। সংকট সমাধানে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান নেতারা। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। এ দাবিতে রাজপথে আন্দোলন করছে বেশ কয়েকটি দল। বিএনপি বলছে, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, যত বাধাই আসুক প্রতিহত করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি যে তারা এই ব্যাপারে বদ্ধপরিকর, আর আমরাও এই নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এই নির্বাচন হয়ে গেলে যে ছোটোখাটো সংকট দেখা যাচ্ছে এগুলো থাকবে না এবং ওই নতুন নির্বাচিত সংসদের মাধ্যমে তার সকল সমাধান সম্ভব। আর জামায়াত নেতার মন্তব্য, জুলাই সনদকে উপেক্ষা করছে বিএনপি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার আগেই হতে হবে গণভোট। জুলাইয়ের সনদটা বানচাল করার জন্য একই দিনে নির্বাচন করতে চায়, আর জামায়াত নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এটা বারবার বলেছে, শুরু থেকে দাবি করেছে। ওনারা তো ডিসেম্বরে নির্বাচন চাইছে, আমরা বলেছি ফেব্রুয়ারিতে করেন। জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি এনসিপি। তারা চায় আইনি ভিত্তি, তবে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটিও। জুলাই সনদে আমরা সাইন করিনি, কারণ তখন একটা বাস্তবায়নের রূপরেখা ছিল না। আমরা বলেছিলাম বাস্তবায়নের রূপরেখা আসলে তখন আমরা সাইন করব। ঐক্যমত্য কমিশন থেকে কিন্তু বাস্তবায়নের কিছু প্রপোজাল প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। প্রপোজাল আসছে, এখনও সিদ্ধান্ত হয়নি। বাস্তবায়নের একটা রূপরেখা আসছে গ্রহণযোগ্য, তখন সাইন করব। আর বাস্তবায়ন না হলে কাগজে একটা সাইন করে সেটা দিয়ে মুড়ি খাওয়ার তো আসলে কোনো অর্থ নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার 7 দিনের সময় দিলেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর চশমা হিলের বাসায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাবেক শিক্ষামন্ত্রীর বাড়িতে নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটককৃতরা নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেন। তারা আওয়ামী লীগের কর্মী কিনা তা তদন্ত করছে পুলিশ। এ সময় নওফেলের পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়। প্রোগ্রামকে সফল করার জন্য কিছু লোক এসে জড়ো হয়েছে, এখানে মিটিং করতেছে। এই জন্য একটা ফেসবুকে স্ট্যাটাস পাই। এটা আমি আমার সিনিয়র অফিসারকে অবহিত করি। তখন আমি আমার 5 থানার ফোর্স নিয়ে আসি। এখানে মূলত বাইরের কেউ নেই, এখানে 7 জনকে পাইছি আমরা। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা একটু যাচাই বাছাই করব। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে গাড়ির কালো ধোঁয়া। বুয়েটের গবেষণা মতে বায়ু দূষণের 25 থেকে 30 ভাগই আসে মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোঁয়া থেকে। পরিযার জরিপ বলছে, দূষণের কারণে বছরে নগরবাসীর ক্ষতি 2000 কোটি টাকার বেশি। পরিবেশ অধিদপ্তরের দাবি, তদারকির অভাবে নিয়ন্ত্রণে আসছে না গাড়ির কালো ধোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহি না থাকা ও গোষ্ঠীর স্বার্থে প্রকল্প নেয় উন্নয়ন হচ্ছে না পরিবেশের। ক্যামেরায় ধরা পড়া ধোঁয়াশার চিত্র চলমান কোনো কর্মযজ্ঞের নয়। প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা পরিবেশ বান্ধব এয়ারপোর্ট রোডের দৃশ্য এটি। বুয়েটের সাম্প্রতিক গবেষণা বলছে, বায়ু দূষণের 25 থেকে 30 ভাগই আসে মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোঁয়া থেকে। বিআরটির তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতি 10 গণপরিবহনের 6টির ফিটনেস নেই। সব হলো ব্যক্তি কেন্দ্রিক, তার স্বার্থের উপরে। তা এখন আপনি বলতে পারেন এগুলো দেখার কেউ নাই, না নাই। সবচেয়ে বড়ই হচ্ছে এখানে কোনো দেখার কেউ নেই, কোনো জবাবদিহিতা নাই। আমি যে কাজ করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা
দেখেন না, দেখে আমাকে বলেন না তুমি এটা কেন করলা। IQAir এর সূচকে রাজধানী ঢাকা বেশিরভাগ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর শীর্ষে থাকে, যেখানে বাতাসে দূষণের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমা থেকে 16 থেকে 20 গুণ বেশি। পরিবেশ অধিদপ্তর বলছে তদারকির অভাবে গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণে আসছে না। আমাদের এই পরিবেশ অধিদপ্তর থেকেই যায়, তারপরে পাশাপাশি তো BRTA বা আদার্স প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন আদার্স প্রতিষ্ঠানগুলোও প্যারালালি মোবাইল কোড এবং এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ইলেকট্রিক ভেহিকেলের প্রাইসটা অনেকটা কমে আসছে, যখন কমে আসছে তখন ফুয়েল কস্টটা কমে যাবে, আমরা অটোমেটিকই যাব, এতে সেই ক্ষেত্রে আমরা দুইটা বেনিফিট পাবো, এক হলো দূষণও কিছু কমে যাবে। তবে পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক বলেন, পরিবেশের উন্নয়নে নয়, প্রকল্প নেওয়া হয় নিজেদের স্বার্থে। সেন্টার ফর রিসার্চ অন ক্লিন এয়ারের গবেষণা অনুযায়ী রাজধানীতে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষের অকাল মৃত্যুর কারণ এই বায়ু দূষণ, যার বেশিরভাগই রাজধানীতে। আর পলিউশন স্টাডিজের মতে একজন নগরবাসী গড়ে 7 বছর করে গড় আয়ু হারাচ্ছেন এই দীর্ঘমেয়াদী বায়ু দূষণের কারণে। তাই এমন বাস্তবতাকে সামনে রেখে কালো ধোঁয়া নিরসনে কার্যকরী উদ্যোগ গ্রহণের তাগিদ সংশ্লিষ্ট সকলের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে 2টি ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কাউখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। সমিতির নেতারা জানান, বুধবার সকালে টেকনাফ ঘাট থেকে 2টি ট্রলার সাগরে যায়। তারা সেন্ট মার্টিনের দক্ষিণে পৌঁছালে ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি সেনারা। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। অপহরণের শিকার জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানানো হয়। বিজিবির তথ্য মতে 11 মাসের নাফ নদী সহ সীমান্ত এলাকা থেকে অন্তত 350 জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। তাদের মধ্যে বিজিবির সহায়তায় প্রায় 200 জনকে ফেরত আনা হয়েছে। কুষ্টিয়ার খাজানগরে ধান চালের অবৈধ মজুত করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালী 10টি অটোমিল মালিকের বিরুদ্ধে। বাজারে চালের দাম তারাই নির্ধারণ করে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। সিন্ডিকেট করে এসব মিল মালিকরা শত কোটি টাকা হাতে নিলেও অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না প্রশাসন। তবে অভিযুক্তদের দাবি, মানের কারণে তাদের চালের দাম বেশি। দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আছে 54টি অটো চাল কল। এর একটি গোল্ডেন রাইস মিল। ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম কেজিতে 6 থেকে 8 টাকা বাড়ায় প্রতিষ্ঠানটি। একইভাবেই সুবর্ণা অ্যাগ্রো ফুডের 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দামে চাল বিক্রির অভিযোগ রয়েছে। তাদের দাবি, মানের কারণে তাদের চালের দাম বেশি। যে আপনার কোয়ালিটি একটা ডিফারেন্স আছে। এই কোয়ালিটির কারণে যেটা আপনি পরিশ্রম করছেন, আপনার সফলতা, আপনার চাল মানুষ খাইয়ে শান্তি পাচ্ছে। খাজানগরে অন্য মিলে একই জাতের চাল কেজিতে 8 থেকে 10 টাকা কমে বিক্রি হলেও ব্র্যান্ডের অজুহাতে গোল্ডেন, রশিদ, জাহানারা, জাফর ও দেশ অ্যাগ্রো সহ 10 মালিকের 18টি প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করে আসছে চালের বাজারে। তারা দেখা যায় হাজার হাজার মন ধান কিনে স্টক করে রেখে দিয়েছে। ওরা একবার সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত হলো ওরা মিনিকেট চাউলটা দিতে পারে, তখন ওদের একটা মার্কেট থেকে যায়। ধানের বাজার বাড়লেই কিন্তু এক শ্রেণীর মিল মালিকের সুবিধা নেই। আপনার পরিসংখ্যানে আসবেন, কুষ্টিয়াতে প্রায় 70টা অটোমেটিক মিল আছে, তার ভিতরে সর্বোচ্চ 10টা মিল মালিক তারা এই ধানের বাজার তারা বৃদ্ধি করছে। প্রতি বছর কুষ্টিয়া অঞ্চলে বেশিরভাগ ধান চাল মজুত করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। পরে নানা অজুহাতে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। চালের সরকার নির্ধারিত দাম না থাকায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না খাদ্য বিভাগ। প্রাইস হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আরও মনিটরিং করা হয় যে তারা আগে ধানটা কিনে রেখে ইচ্ছা করে মজুত করে পরবর্তীতে দাম বাড়ার সুবিধাটা নিয়ে আবার বেশি দামে বিক্রি করছে কিনা। এগুলো ক্ষেত্রে যদি কখনো ব্যত্যয় পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা জরিমানাও করে থাকি। অটোমিল মালিকরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সব মৌসুমেই ধান চাল মজুত করেন, আর সুযোগ বুঝে সংকটের নামে ভোক্তার পকেট কাটছেন বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করা এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও ভোগ্যপণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার বিসিসিআই এর আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি জানান তারা। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরকেও আন্তরিক হওয়ার আহ্বান
এফবিসিসিআই প্রশাসকের। প্রতি রমজানে অস্থির হয় নিত্যপণ্যের বাজার। কারণ ছাড়াই দাম বেড়ে যায় ভোজ্য তেল, পেঁয়াজ, চিনির মতো পণ্যের। এসব বিবেচনায় আসন্ন রোজায় বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে এফবিসিসিআই। ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রোজায় দাম নিয়ন্ত্রণ কঠিন হবে। রোজার পণ্য আমদানিতে শুল্ক কর ছাড়ের দাবি তাদের। অভিযানের নামে অযথা হয়রানি বন্ধেরও দাবি জানান ব্যবসায়ীরা। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়, বস্তা উঠালে চাঁদা দিতে হয়, বস্তা নামালে চাঁদা দিতে হয়। কারণ বাজার, মৌলভীবাজার, ছটাকি ব্যবসায়ীকে দিয়ে আপনারা করেন, যেখানে থেকে ডিস্টার্বটা মেইন, সেখানে গিয়ে আপনারা করার কারণ করছেন না। যেখানে সাপ্লাই চেনের ডিস্টার্ব আছে, আপনারা যান, টিম যান সেখানে। তবে মিল মালিকদের প্রতিনিধিদের দাবি, শীতে কারখানা চালু রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দোষারোপ না করে সরকারকেও পণ্য আমদানির আহ্বান তাদের। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদের সমস্যা নিয়ে পুলিশ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনা করার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। পাশাপাশি এফবিসিসিআই থেকে বাজার তদারকির কথাও জানান তিনি। সকলের স্বার্থকে বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ব্যবসায়ী সমিতি, চেম্বার নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয়, সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। মত বিনিময় সভায় খেজুর, ভোজ্য তেল, চিনি, ডাল ব্যবসায়ীরা উপস্থিত থাকলেও ছিলেন না পেঁয়াজ ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রামের আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা সুয়ারেজ প্রকল্প। করোনা মহামারী, জলাবদ্ধতা, স্থানীয়দের বাধা সহ নানা কারণে কাজে আসে ধীরগতি। বকেয়া বিল পরিশোধ না করা, নির্মাণ উপকরণের ঘাটতি ও অতিরিক্ত কাজের অনুমোদন বিলম্বের কারণে মাত্র 65% কাজ শেষে স্থবির হয়ে পড়েছে প্রকল্পটির কাজ। এজন্য ওয়াসার কর্মকর্তাদের অদক্ষতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। পয় নিষ্কাশন প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম নগরীকে 6টি জোনে ভাগ করেছে ওয়াসা। প্রকল্প শুরুর পর মানুষের বাসাবাড়ি থেকে পয়বর্জ্য শোধনাগারে আনতে নগরীর 200 কিলোমিটার জুড়ে চলছে পয় পাইপলাইন স্থাপন। বর্ষায় জলাবদ্ধতা, পাইপলাইন স্থাপনে স্থানীয়দের বাধাসহ রেলওয়ের জায়গাতে পাইপলাইন স্থাপনের অনুমতি না পাওয়ার বিষয়টিও ঝুলে আছে। 2026 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ডাইভারশন রোড তৈরি করা যায়, এই উদ্দেশ্যে আমরা কিন্তু রেলওয়ের কিছু ভূমি ব্যবহারের প্রয়োজন হচ্ছে। তো এটার জন্য আমরা পারমিশনের জন্য দিয়েছিলাম। এখন দীর্ঘ প্রায় 1 বছর পথে চললো, কিন্তু এখনও কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে এখনো অনুমতিটা পাইনি। 26-এ আমাদের যে নির্ধারিত সময়, এখানে আসলে আমাদের এই কাজটা বাস্তবায়ন করা সম্ভব না। 60% পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের অবকাঠামোর কাজ 85% ও যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হয়েছে 40%। সব মিলে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 65%। কোভিডের কারণে আমাদের প্রায় 2 বছর আমাদের কনসালটেন্ট আসতে পারে নাই। তারপরে বিভিন্ন জায়গায় শাটডাউন ছিল। এগুলোর কারণে আমাদের কাজে প্রাথমিকভাবে একটা ডিলে হয়ে গেছে। সিটির সাথে এভাবে সমন্বয় করে কাজ করতে যেয়ে আমাদের এখানে আবার এই ডিলেগুলো হয়েছে। আর এই জন্য কর্মকর্তাদের অদক্ষতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, কাজ শুরুর আগে নানা দিক বিশ্লেষণ করলে এ সমস্যায় পড়তে হতো না তাদের। সিউরেজ প্রকল্পের আয়তন বৃদ্ধি বা পরিবর্তনের কোনো কিছু আমাদের কাছে আসে নাই। তাহলে টাইম প্ল্যানিং এর ব্যাপার যেটা এখানে এসেছে, এটা অদক্ষতার পরিচয় দিচ্ছে। এই অদক্ষতা হতে পারে স্থানীয় পর্যায়ে, হতে পারে জাতীয় পর্যায়ে। প্রতিদিন 100 মিলিয়ন লিটার পয়বর্জ্য নিষ্কাশনের লক্ষ্যে 2018 সালে 165 একর জায়গায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পটুয়াখালীর কলাপাড়ায় দেশের একমাত্র পানি জাদুঘর সংরক্ষিত আছে 89 নদ নদীর পানি মাটি। জাদুঘরের দেয়ালে ঝুলানো রয়েছে আলোকচিত্র, সেখানে তুলে ধরা হয়েছে নদী কেন্দ্রিক জনজীবনের
হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি। নদীপথে নিয়ন্ত্রক দেশের নাম ও উৎসস্থল 11 বছর আগে প্রতিষ্ঠিত হলেও প্রচারের অভাবে জানেন না অনেকেই। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় দেশের একমাত্র পানি জাদুঘর অবস্থিত। দোতলা টিনের ঘরের সামনে বালুর উপর রাখা একটি নৌকা, শুকিয়ে যাওয়া নদীতে নৌকা আটকে থাকা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরে ঢুকলেই চোখে পড়বে কাঁচের বোতলের সারি, বোতলের গায়ে লেখা আছে নদীর নাম, আর ভেতরে 89 নদীর পলিসহ পানির দেখা মিলবে। 2014 সালে অ্যাকশনএড বাংলাদেশের অর্থায়নে গড়ে ওঠে জাদুঘর। বিভিন্ন নদ নদীর পানি ছাড়াও নদীকেন্দ্রিক জীবন জীবিকার নানা উপকরণ আছে এখানে। জাদুঘর পরিদর্শনে দর্শনার্থীরা জানতে পারেন নদ নদী সম্পর্কিত নানা তথ্য। পানির অনেক গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি, অনেক ধরনের পানি সম্পর্কে জানতে পেরেছি, নদী সম্পর্কে জানতে পেরেছি। এখানে ঘুরতে এসে বিভিন্ন নদ নদীর পানি দেখেছি, তার সম্পর্কে কিছু জেনেছি এবং তা দেখে আমার খুব ভালো লাগছে। সুন্দর ঐতিহাসিক কিছু জিনিসপত্র আছে এখানে রাখা আছে, যেমন পিতলের কলসি, হাড়ি, তারপরে এখানে মাটির ম্যাপ বানানো আছে, আর অনেক বিভিন্ন আইটেম আছে এখানে রাখা। প্রয়োজনীয় সংস্কার ও জাদুঘরটি কুয়াকাটার কাছাকাছি নেওয়া হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, আশা জাদুঘর সংশ্লিষ্টদের। মানুষ জানতে চায়, মানুষ ইচ্ছুকও আছে। তো দুঃখের বিষয় হলো আমরা হাই রোডে পাশে পরনে মানুষ আসতেছে না। জাদুঘরটা যদি আমার কুয়াকাটা পর্যটকের ওখানে নেওয়া হতো তাহলে মানুষ আরও অনেক ইতিহাস জানতে পারত, নদীর ইতিহাস। জাদুঘরটি পর্যটন এলাকার আশেপাশে স্থানান্তরের উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বায়োডাইভার্সিটিকে এনশিওর করার জন্য আপনার এই যে নদীর পানিটাকে এটাকে যে এক্সিবিশন করা যায়, এটা এই কনসেপ্টটাকে যাতে করে এটা লিঙ্গারিং করা যায়, সেই কারণে আমরা এই পরিকল্পনাটা খুব ভালোভাবে আগামী দিনগুলোতে যাতে কুয়াকাটা কেন্দ্রিক হয় সেইভাবে আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করব। সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। প্রবেশ ফি শিক্ষার্থীদের জন্য 10 টাকা আর সাধারণ দর্শনার্থীদের জন্য 20 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।